এখন পুলিশ তো রাজনৈতিক ইশারায় চলে। পুলিশ সরকারি দলের লোককে দেখলে তাকে বন্ধু মনে করে, আর বিরোধী দলের লোককে দেখলে তাকে শত্রু মনে করে। দেখুন, হবিগঞ্জে যেটি ঘটেছে সেটি সাংঘাতিকভাবে নিন্দনীয় এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। আমরা গত 24 ঘন্টায় তেমন কোনো শাস্তির তোড়জোড় দেখিনি। আমরা কারো বিরুদ্ধে মামলা হতে দেখিনি, কাউকে গ্রেফতার করতে দেখিনি, পুলিশকে তৎপর হতে দেখিনি। আমাদের তো একটা ক্যান্সার, রাজনৈতিক ক্যান্সার থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি। পুলিশ সরকারি দলের লোককে দেখলে তাকে বন্ধু মনে করে, আর বিরোধী দলের লোককে দেখলে তাকে শত্রু মনে করে। এই রোগ থেকে আপনি কি করে পুলিশকে রক্ষা করবেন? এখন পুলিশ তো রাজনৈতিক ইশারায় চলে, এখনও চলছে। হাসিনা আমলেও চলতো, এখনও চলছে। এই রাজনৈতিক ইশারা আপনাকে বন্ধ করে দিতে হবে। কারণ যে কোনো মানুষের অধিকার রয়েছে বাংলাদেশে, বিশেষ করে নতুন বাংলাদেশে, তার মত প্রকাশ করার। সেটি যদি এই পুলিশই কি যদি এনসিপি কিংবা অন্য রাজনৈতিক দল ক্ষমতায় থাকতো, তাদের কথা মতো একইভাবে তাদের কথা মতো চলতো, এবং এনসিপি বা জামাতও তাদেরকে আদেশ দিত, ঠিক আজকে যেরকম করে দেয়। যেহেতু তারা ক্ষমতায় নাই, আমি তাদের ক্ষমতার চেহারাটি দেখতে পারিনি, কিন্তু আমার কোনো ভরসা নাই যে তাদের রাজনীতিতে এমন কোনো পরিবর্তন এসেছে, রাজনৈতিক সংস্কৃতিতে এমন কোনো চেঞ্জ এসেছে যে কারণে আমরা বলতে পারবো অন্যরা এর থেকে ভিন্ন হতো। দেখুন, বিএনপিকে আপনি অনেক ভালো প্রেডিক্ট করতে পারেন, কেননা বিএনপি এর আগে 3 বার ক্ষমতায় ছিল এবং বিএনপির একটা বিশাল সংগঠন আছে। তাদের ওই সংগঠন দিয়ে যেরকম ভালো কাজ করা সম্ভব, সেরকম সবচেয়ে নিকৃষ্ট কাজগুলোও করা সম্ভব। সেটি হচ্ছে প্রতিপক্ষের উপর আক্রমণ করা, টেন্ডারবাজি করা, দুর্নীতি করা, খাল দখল করা, চর দখল করা, যা যা আছে। আচ্ছা, আমি আপনাকে প্রথমে বলি, আমরা তো ইনসিডেন্টটা আলাপ করব নাকি ইনসিডেন্টের পেছনের কারণটা কি? পেছনের কারণটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি। দেখুন, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি শূন্য করতে চেয়েছিলেন। কীরকম? তরুণরা যেন রাজনীতি নিয়ে কথা না বলে, তারা যেন স্টার্ট আপ, লেটস টক ইত্যাদি ইত্যাদি করে একটা আর্টিফিশিয়াল বাংলাদেশের দিকে যায়। সেই জায়গায় 24-এ আমাদের সুযোগ হয়েছে। ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে আমরা রাজনীতির মাঠটিকে আবার কিন্তু নতুন করে তৈরি করার চেষ্টা করছিলাম। কিন্তু যেটা দুঃখজনক হলো, ফ্যাসিজম চলে যাওয়ার পরে আমরা প্রত্যেকের ভেতরে এক টুকরা শেখ হাসিনা দেখতে পেলাম। আমাদের মনোজগতে শেখ হাসিনা রয়ে গেছেন, ফ্যাসিজম রয়ে গেছে। মানে সেটা কি আপনি আসলে ভাষার মধ্যেও দেখতে পাচ্ছেন? মানে যে অভিযোগটি ভাষা তো আমি বলবো যে অতীতের চেয়ে খারাপ দেখতে পাচ্ছি। ভাষা হাসিনার আমলের চেয়ে খারাপ, আচরণ হাসিনা আমলের মতো। কিন্তু ভাষার জায়গাটা আগে আপনাকে বলি। দেখুন, আমরা মানুষ কেন রাজপথ থেকে ঘরে ঢুকে গেল, মেয়েরা কেন গণ অভ্যুত্থানের পরে আর সামনে এলো না? কারণ আপনি তো নারীদের উপর হেনস্থা করেছেন, আপনি তো মাজার ভেঙেছেন, আপনি তো মব সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছেন, এবং আপনি ভেবেছেন ঠিক 72-75-এ আওয়ামী লীগ যে ফ্যাসিজম বাংলাদেশে দেখিয়েছিল, এই যে শেখ ফজলুল হক মনি ইত্যাদি ইত্যাদি লোক যারা বিচিত্রায় ইন্টারভিউ দিয়ে বলেছিল যে তারা ভায়োলেন্সে বিশ্বাসী, আমরা দেখতে পেলাম তরুণরা যে রাজনৈতিক দল করলো সেটি ঠিক পুরনো রাজনৈতিক দলের থেকেও খারাপ চেহারায় গেল। দেখুন, তাদের কথা ছিল নতুন বন্দোবস্তের কথা, তাদের কথা ছিল মধ্যপন্থী উদারনৈতিক রাজনীতির কথা। তারা চলে গেল দক্ষিণপন্থী উগ্রবাদীদের সাথে নির্বাচনের কারণে, এবং তাদের যে মুখের ভাষা সেটি আমার ধারণা রাজনীতির পরিভাষা না। সেটি অনেকটা পাড়া মহল্লায় যে কুৎসিত বিতর্ক হয়, তর্ক হয়, অশ্লীল অশ্রাব্য গালিগালাজ হয়। আপনি একটা এলাকার একজন সিনিয়র নেতাকে সমালোচনা করতেই পারেন, কিন্তু সেটি আপনি কি এইভাবে করবেন যাতে তিনি ব্যক্তিগতভাবে অসুস্থ হয়ে যান এবং তার পরিবর্তনটাই তো আমরা চেয়েছিলাম, এবং তরুণদের প্রতি এই প্রত্যাশাটাও তো আসলে আমি কিন্তু আপনাকে বলতে চাই, আমি দারুণভাবে হোঁচট খেয়েছি এনসিপি। প্রথমত আমি বলি, অভ্যুত্থানের শক্তি হিসাবে এনসিপিকে আমরা মনে করি। সব অভ্যুত্থানের শক্তি এনসিপির ছায়াতলে নেই। এনসিপির থেকে একটা বড় অংশ বেরিয়ে গেছে, যারা জামাতের সাথে এনসিপির যোগদান পছন্দ করেনি, তাদেরকে আপনি গুনবেন। কেননা জামাত এনসিপিকে গিলে খাচ্ছে সেরকম বক্তব্য আমি আপনাকে বলি, এনসিপির রাজনীতির চরিত্রটি নিয়ে আপনাকে একটু দেখতে হবে, তারা কোন রাজনীতি বেছে নিল। এটা কিন্তু পরিষ্কার। আর তুষার এখানে আছেন, তুষার হয়তো পরবর্তীতে বলবেন। আমরা তাদের কাছে যেই রাজনীতিটি আশা করেছিলাম সেটি হচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স, সেটি হচ্ছে উদারনৈতিক প্রগতিশীল রাজনীতি, সেই পথে তারা হাঁটেনি।